আমাদের টাস্কটায় কি বলা ছিল আমরা যদি একটু দেখি। আমাদের একটা কি টাস্ক দেওয়া ছিল, এটার সিপিইউ স্কেডিউলিং আপনার করতে বলছে, তাই না? এখানে সিপিইউ স্কেডিউলিং কি কি বের করতে বলছে? কমপ্লিশন টার্ম, টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইমটা প্রত্যেকটা প্রসেসের সি প্রোগ্রামের মাধ্যমে করো। দ্য ক্যাচ ইজ কি, আপনার জাস্ট ইনপুট আউটপুটটা সিস্টেমটা ফলো করতে হবে। মানে আপনার ইনপুট হচ্ছে কি একটা ফাইল থেকে নেবেন, আর আউটপুটটা আপনার কার্নেলে আমার টার্মিনাল থেকে আপনার আউটপুটটা আসবে। তো ইনপুট ফাইল থেকে আমরা কিভাবে নিব? আমরা যদি ভার্চুয়াল ভার্চুয়াল কোড বলতেছি, ভার্চুয়াল বক্সে যদি আমরা দেখি এইখানে, আচ্ছা আচ্ছা, তো ইনপুটটা কি নিয়েছি? আমি লিখছি এখানে ইনপুট আন্ডারস্কোর এসজেএফ নামের একটা ফাইল নিয়েছি। আপনাদের কি করতে বলেছে? এসজেএফ আন্ডারস্কোর ইনপুট। সো আপনারা ওই ইনপুটে নেবেন। নেওয়ার পরে কি কিভাবে ইনপুটটা নেবেন? জাস্ট টাচ লিখলে, তাই না? টার্মিনালে আপনার কি টাচ লিখলেই হয়ে যায়, তাই না? টাচ দিয়ে ইনপুট এসজিএফ, মানে আপনার কি সিডি লিখে আপনার কি চেঞ্জ ডিরেক্টরিতে যেয়ে, আমরা যেমন আমার সিডিতে আমি কি গিয়েছি, চেঞ্জ ডিরেক্টরি করে ল্যাবছি এর মধ্যে গিয়েছি। ল্যাবছি এর মধ্যে কি ইনপুটগুলো আমরা ক্রিয়েট করছি, টাচ দিয়ে ইনপুটগুলো ক্রিয়েট করবেন, তাই না? ইনপুটগুলো ক্রিয়েট করে জাস্ট ইনপুটের মধ্যে কিভাবে ভ্যালুগুলো বসাবেন, জাস্ট এই যে আপনার কিন্তু বলাও আছে যে এই ভ্যালুটা এইভাবেই কি এটাই বসাবেন, কপি করে কি করে দিবেন, ওইখানে পেস্ট করে দিবেন, তাই না? এইভাবে কি আপনার ইনপুটটা নেওয়া হয়ে গেল, আর তারপরে কি করবেন, সেভ করে দিবেন। এইটুকু তো গেল ইনপুটের কাজ। দেন আপনি সি প্রোগ্রামটায় কি করবেন? সি প্রোগ্রামটায় কি করবেন, এটা কিভাবে ইনপুট নেবেন, কারণ আমরা তো অলরেডি সুডো কোডটা কিন্তু বলেছি। সুডো কোড কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি এই যে এই স্লাইডটা যাদের আমরা তো আছি এক্সেস ল্যাব স্লাইডের মধ্যে কিন্তু আমরা সুডো কোড পড়েছি এসজেএফ এর, তাই না? কিভাবে কাজ করে কি করে সবগুলো কিন্তু এখানে আছে। কিভাবে ওয়েটিং টাইমটা চলে আসে, বার্স্ট টাইম চলে আসে। সো সুডো কোড নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, আমরা দেখি যে কিভাবে আমরা শুরু করছি। সি প্রোগ্রামটা আমরা শুরু করছি কিভাবে, প্রত্যেকটা লাইনে একটু এক্সপ্লেনেশনগুলো আমরা একটু দেখি। ফার্স্টে আমাদের এইটা কিন্তু দেওয়াই আছে আপনার, তাই না? কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় এটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর অনেকে যেহেতু বুঝতেছেন না, এখানে কি করতেছে, ফাইল ডট এফপি ইজ ইকুয়াল টু ফাইল ওপেন এসজে, মানে আপনার যে ইনপুট ফাইলটা সেই ফাইলটা ইনপুট করার জন্য। আর আরটা কি রিপ্রেজেন্ট করে? রিড, তাই না? আর ফর রিড। তো আমরা যদি লিখি, এখানে দেখেন সবার ফার্স্টে কি করছে, ইনক্লুড করছে তিনটা জিনিস। এখানে আমি যে কোডটা যেভাবে করেছি সেটার জন্য আমার কি তিনটা জিনিস ইনক্লুড করতে হয়েছে। সেই তিনটা জিনিস কি কি আমরা যদি একটু এক্সপ্লেনেশন যাই একদম সিরিয়াল ওয়াইজ। তো ফার্স্টে কি এই তিনটা জিনিস ইনক্লুড, স্টুডিও ডট এইচটা কি ইনপুট আউটপুট ফাংশন প্রিন্ট স্ক্যানএফ, এগুলোর জন্য কি আমার স্টুডিও ডট এইচটা ইনক্লুড করতে হয়। লিমিট ডট এইচটা কেন লাগতেছে, আমরা ইন ফিউচার যখন এসজেএফ স্কেডিউলিংটা করব, এইখানে আমার ইন্ট ম্যাক্স নামের কি একটা বিল্ট ইন ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতেছি, যে আমরা ইনফিনিটি ইউজ করি, তাই না? নেগেটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। তো সিমিলারলি এইখানে সি প্রোগ্রামিংয়ে কি ইন্ট ম্যাক্স নামের আমরা ভ্যারিয়েবলটা ইউজ করতেছি। লিমিট ডট এইচটা এই জন্য তার জন্য কল করতেছি। আর স্টিলিপ কেন কল করতেছি আমরা? ম্যালক তো আমরা পড়েছি আগেও অন্য কোর্সে এসপিএল এ পড়ে থাকার কথা। ম্যালক কি জিনিস? মেমোরি অ্যালোকেশনটা। তো ফর ফাংশন ম্যালক অ্যান্ড মেমোরি অ্যালোকেশন অ্যান্ড ফ্রি, মানে স্টিলিপ ডট এইচটি ইউজ করে আমরা কি ম্যালক ফাংশন ইউজ করি, ম্যালক মেমোরি অ্যালোকেট করি। তো দেন কি আমার তারপরে কোডটা যদি আমরা যাই, কোডটা আমরা কি দেখতেছি, স্ট্রাক প্রসেস নামে কি একটা ফাংশন করতেছি, যে ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলগুলো কি অ্যারাইভেল টাইম, বার্স্ট টাইম। তাহলে দুই ধরনের ভ্যারিয়েবল আমরা ইউজ করতেছি, কি অ্যারাইভেল টাইম আর বার্স্ট টাইম। অ্যান্ড দেন আমরা যখন নতুন মানে আমাদের মেইন ফাংশনে যাচ্ছি, তাই না? মেইন ফাংশনের কোডে যখন যাচ্ছি তখন দেখেন এই জিনিসগুলো কিন্তু অলরেডি আপনার এখানে কিন্তু ইনস্ট্রাকশনে বলা আছে। দেখেন ফাইল ডট এফপি, কীভাবে আপনারা তো ফাইলটা তো আপনারা ক্রিয়েট করছি অলরেডি টাস্ক দিয়ে, তাই না? তো সেই ফাইলকে কিভাবে কল করতেছি, এই ইনপুট এসজেএস ডট টেক্সট ফাইলকে ফাইল ডট এফপি দিয়ে, তাই না? ফাইল ইন্টু এফপি, এফ ওপেন, দেন আপনার কি ফাইলের যে ফাইলের নাম সেই ফাইলটা, দেন কমা দিয়ে আর মানে রিড করতেছেন। তাহলে এইটা মানে কি করতেছে দেখেন, এই কোড এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, এই যে এখানে তো ডিফাইন করছি আমরা প্রসেস, অ্যারাইভিং টাইম আর বার্স্ট টাইম আমরা ভ্যারিয়েবল নিয়েছি। দেন কি মেইন ফাংশনের মধ্যে আমরা ফাইল হ্যান্ডেল করতেছি এখানে, তাই না? ফাইল হ্যান্ডেলটা কিভাবে করতেছি, ফাইল ওপেন করতেছি, ওপেন দ্য ফাইল ইনপুট ফ্রম ইন রিড মোড, তাই না? রিড মোডে আমরা কি ওপেন করতেছি। দেন কি করতেছি, যদি এফপি ইজ ইকাল টু নাল হয় তার মানে কি আমি এখানে কোনো ফাইলই পাই নাই,
তার মানে নাল কখন হবে? যখন আমি কোনো ফাইলই পাবো না। তাহলে যদি ফাইলই না পাই তাহলে কি প্রিন্ট করবে? আমাকে দেখাবে যে এরর ওপেনিং ফাইল, মানে এখানে কোনো ফাইল নেই, আমি এরর খাচ্ছি, অ্যান্ড রিটার্ন কি করবে? 1 করে দিবে। তার মানে কি, ইফ দ্য ফাইল ক্যান নট বি ওপেন ইট প্রিন্টস অ্যান এরর মেসেজ অ্যান্ড এক্সিস্ট। যদিও এটা হবে না, কারণ আমরা কি অলরেডি ফাইল ক্রিয়েট করে রেখেছি। যদি এইটা হয়ে যায় কখন হবে? যখন আপনি ধরেন একটা নাম দিয়েছেন, আর একটা নাম ধরেন এখানে ধরেন sjf.txt আপনি ফাইল ক্রিয়েট করছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি ইনপুট sjf.txt লিখতেছেন, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কি কার্সারে সেই কাজটা করবে না, কারণ আপনি ক্রিয়েট করছেন sjf.txt, কিন্তু আপনি এইখানে লিখছেন input sjf.txt, তাহলে তো হবে না। সো সেম, আপনি যে ইনপুটের নামটা দিয়েছেন আপনার টেক্সট ফাইলটার নাম, সম্পূর্ণ টেক্সট ফাইলটার নামটা যদি ঠিক দেন তাহলে কি এখানে এরর মেসেজ আসার কথাই না। সো যদি এরকম হয় তাহলে কি এরর মেসেজ দেখিয়ে এটা ফাংশন আউট হয়ে যাবে, তাই না? তো তারপরে কি করছি আমরা, ইন্ট প্রসেস কাউন্ট। প্রসেস কাউন্টটা কি আমার লাগবে না? প্রসেস কাউন্ট কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। কিভাবে যদি আমরা একটু দেখি, এখানে দেখেন, এখানে প্রসেস কাউন্টটা আমরা কি ইনপুটের ফার্স্ট যে ইনপুটটা, তাই না, ফার্স্ট ইনপুটটাই কি আমার প্রসেস কাউন্টের ভ্যালু না? এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে 5, তার মানে কি আমার এই এই এসজেএফ করতেছি যে সেখানে কি টোটাল 5টা প্রসেস আছে। তাহলে টোটাল যদি 5টা প্রসেস থাকে তাহলে আমরা ফার্স্টে আমরা যে ফাইলটা ওপেন করে আমার ফার্স্ট এলিমেন্টটাই, তাহলে এই কাজটা কি ওরা ইজিলি বুঝতে পারতেছে যে আমার কয়টা প্রসেস কাউন্টটা এফ স্ক্যান লিখতেছি, তাই না? এখানে দেখেন ইন্টিজার প্রসেস কাউন্ট লিখে কি করতেছি, এফ স্ক্যান এফপি, এইগুলা তো জাস্ট ফরম্যাট, দেন কি অ্যান্ড প্রসেস কাউন্টকে আমরা কি এফ স্ক্যান করতেছি। এখন এফ স্ক্যানটা কি করতেছে, এফ স্ক্যানটা অলরেডি ডিটেক্ট করে নিচ্ছে লিড দ্য ফার্স্ট ভ্যালু ফ্রম দ্য ফাইল অফ দ্য নাম্বার অফ প্রসেস, তাই না? ফার্স্ট ভ্যালুটা কিন্তু রিড করতে পারতেছে, তার মানে এ কি করতেছে, এফ স্ক্যানটা রিড করতেছে এই প্রসেস কাউন্টটা। কোথা থেকে প্রসেস কাউন্টটা রিড করতেছে? আমার ইনপুট থেকে, ইনপুটের ফার্স্ট ভ্যালুটাই আমার কি প্রসেস কাউন্ট। এটা কি করতেছে, এফ স্ক্যানটা রিড করতে পারতেছে। দেন আমার কি করতে হবে, মেমোরি অ্যালোকেট করতে হবে, কারণ আমি যদি মেমোরি অ্যালোকেট না করতে পারি তাহলে কি আমার এই কোডটা কাজ করবে না? আমার এই কোডটা কাজ করবে না, আমার মেমোরি অ্যালোকেশন দরকার তার জন্য। তো তার জন্য কি করছি, স্ট্রাক প্রসেসের কি করছি, স্ট্রাক প্রসেস ম্যালোক ইনটু প্রসেস কাউন্ট ইনটু সাইজ অফ স্ট্রাক প্রসেস। তার মানে কি বোঝাচ্ছে, আমার প্রসেস কাউন্ট যতগুলা হবে আমার কি ততগুলা সাইজ লাগবে, আমার ততগুলা ফ্রি স্পেস লাগবে, আমার ততগুলা মেমোরি অ্যালোকেট করতে হবে। তো এটার জন্য কি আমার এই লাইনটা ইউজ হয়েছে। দেন আমি কি করেছি, ইন্টিজার ডাব্লিউটি মানে কি ওয়েটিং টাইমটার জন্য কি আমি একটা ম্যালক অ্যালোকেট করে দিয়েছি। আমরা যদি এখানে একটু যাই, দেখেন স্ট্রাক প্রসেস, এই যে এই দুইটা লাইন করছি, কি করছি, কেন করছি এটা, অ্যালোকেট মেমোরি ফর দ্য প্রসেস, আর কি করতেছি, প্রসেসের জন্য একটা কি অ্যারে তৈরি করতেছি, প্রসেস স্ট্রাকচারের জন্য আরেকটা অ্যারে তৈরি করতেছি, কার জন্য, ওয়েটিং টাইমের জন্য। তার মানে আমি ইনিশিয়ালি কি দুইটা অ্যারে তৈরি করতেছি, যে দুইটা অ্যারে কিসের কাজ করতেছে, একটা প্রসেস স্ট্রাকচারের আর একটা ওয়েটিং টাইমে। দেন আমার কি, এইখানে আমরা যদি আবার আসি, এখানে দেখেন এই যে স্ট্রাক প্রসেস কাউন্ট, তাই না? এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বলা আছে, যে কি বলা এখানে, দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য, এখান থেকে যদি আমি 2 নম্বর থেকে আসি, দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য ভ্যালু ইজ প্রসেস কাউন্ট। প্রসেস কাউন্টটা আমি বলেই যে দিয়েছি যে এটাই হচ্ছে আমার কি ফার্স্ট ভ্যালুটা আমার প্রসেস কাউন্ট, অ্যান্ড প্রসেস উই রিড ইট ইউজিং এফ স্ক্যান অ্যান্ড উইথ এ, এটাকে কি বলে জানো, পার্সেন্টেজ দিই, ফরম্যাট স্পেসিফায়ার সিন্স অল ভ্যালুজ আর ইন্টিজার। তার মানে কি সম্পূর্ণ সবগুলো ভ্যালুই যেহেতু আমার কি ইন্টিজার, সো আমরা কি করতে পারতেছি, এটা রিড করতে পারতেছি ইউজিং এফ স্ক্যান ইউজ করে কি আমরা রিড করতে পারতেছি। রিড করে পারার পরে আমার কি করতেছি, প্রসেস কাউন্টটা আমার ইনিশিয়ালি কি ইন্টিজার প্রসেস কাউন্ট ইজ ইকুয়াল টু 0, আমরা কি এখানে 0 না দিয়ে ডিরেক্ট কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, এখানে ইজ ইকুয়াল টু 0 লিখতে পারতেন, আমরা কি ডিরেক্টভাবেও ডিক্লেয়ার করতে পারেন, কারণ কি যখন এফ স্ক্যানটা আপনি দিবেন তখন কিন্তু ও অলরেডি রিড করে বুঝে নেবে যে প্রসেস কাউন্ট টোটাল কয়টা আছে, 5টা আছে এই ক্ষেত্রে। সো তারপরে কি করতেছি, উই নিড টু স্ট্রাকচার টু স্টোর ইন্ডিভিজুয়াল প্রসেস ডেটা কল্ড প্রসেস, তাই না? ইন্ডিভিজুয়াল প্রসেস ডেটা আমার কি লাগবে কালেক্ট করা কোথাও, তো মেমোরি অ্যালোকেশন আমার জন্য করতেছিলাম আমরা। দিস উইল হোল্ড রিলেভেন্ট ডেটা ফর ইচ প্রসেস, লাইক কি ডেটা হোল্ড করে রাখবে, অ্যারাইভিং টাইম, বার্স্ট টাইম অ্যান্ড আদার স্টাফ লাইক রিমেইনিং বার্স্ট টাইম, ফিনিশ টাইম, তাই না? কারণ এখানে আমরা কি প্রিএমটিভ করতেছি, প্রিএমটিভ করলে কি আমার বার্স্ট টাইম কি চেঞ্জ হয়, তাই না?
এক একটা ইটারেট করে করে আমার কি বার্স্ট টাইম চেঞ্জ হতে থাকে, তাই না? সম্পূর্ণ তো আমরা শেষ করতে পারি না প্রিএমটিভে, তাহলে কি আমার একটা রিমেনিং বার্স্ট টাইম থাকবে, ফিনিশ টাইম থাকবে, টার্ন অ্যারাউন্ড টাইম থাকবে, ওয়েটিং টাইম থাকবে। এই সকল ধরনের টাইম, এই সকল ধরনের ইনফরমেশনগুলো কি স্টোর করার জন্য আমার কি মেমোরি অ্যালোকেট করতে হবে। তো এইটাই কি করছি, এইখানে মেমোরি অ্যালোকেট করতেছিলাম এইখানে, তাই না? এই যে কোথায় গেল, এই যে এখানে মেমোরি অ্যালোকেট করছি, ঠিক আছে, এই যে এইটুকু জায়গা। তাহলে তারপরে আমরা যদি দেখি এখানে কি লেখা, উই মেক এনি অ্যারে অফ দ্যাট স্ট্রাকচার উইথ দ্য লেন্থ অফ প্রসেস কাউন্ট। কেন লেন্থ অফ প্রসেস কাউন্ট করতেছে, আমার টোটাল কয়টা প্রসেসের সবগুলা প্রসেসকেই কি আমার অ্যালোকেশনের মধ্যে রাখতে হবে, কতক্ষণ পর্যন্ত চলতে হবে, যতক্ষণ পর্যন্ত সবগুলো প্রসেসের বার্স্ট টাইম কি হয়ে না যাচ্ছে, জিরো না হয়ে যাচ্ছে, তাই না? রিমেম্বার কি ইন্ডেক্স জিরো স্টোরস দ্য ইনফরমেশন, প্রসেস ইনফরমেশন অফ কার, P1 এর। তার মানে কি ইন্ডেক্স 0 নম্বর ইন্ডেক্স আমার কি P1 এর প্রসেসগুলো আমার কি স্টোর করে রাখতেছে, সিমিলারলি কি 1 নম্বর ইন্ডেক্স P2 অ্যান্ড ভাইস ভার্সা, এই পর্যন্ত কি লাস্ট পর্যন্ত আমার কি এরকমভাবে চলতে থাকবে, তাই না? সো এই জিনিসগুলা আমার কি স্টোর করার জন্য একটা মেমোরি যেহেতু অ্যালোকেট করা লাগবে, এটার জন্য কি আমি ওই কোডের এই লাইনটা ইউজ করে মেমোরি অ্যালোকেট করছি ওয়েটিং টাইমের জন্য এবং প্রসেসের সবগুলা ইনফরমেশন, আদার ইনফরমেশনের জন্য। এইটা আমার কি ক্রিয়েট করছি। দেন আমার কি এই অ্যারাইভিং টাইম আর বার্থ টাইমের কোড সম্পূর্ণ হুবহু কোথায় দেওয়া আছে, আপনার কিন্তু এখানে দেওয়াই আছে। দেখেন অ্যারাইভিং টাইমের জন্য এই যে এই কোডটা, বার্থ টাইমের জন্য কি এই কোডটা, আর তারপর কি করতেছি এফ ক্লোজ এফপি করে দিচ্ছি। এই সম্পূর্ণ কোড কিন্তু আমি যেটুকু এতক্ষণ পর্যন্ত করলাম, এইটা এইটা আর এইটুকু এইটুকু কিন্তু দেওয়াই আছে। তারপর কি দেওয়া ছিল, আপনার এইটা দেওয়া ছিল, তাই না? এই যে এই প্রসেস কাউন্টের এই কনসেপ্টটা দেওয়া ছিল, এইগুলো দেখে জাস্ট আপনার কি করতে হয়েছে, এইটুকু সম্পূর্ণ দেওয়া ছিল, এইগুলো দেখে এই সম্পূর্ণ পার্টটুকু কিন্তু দেওয়াই আপনার, শুধুমাত্র কি এক্সট্রা করতে হয়েছে, এইখানে যেহেতু মেমোরি অ্যালোকেট করতে হবে সেই লাইনগুলো আপনার কি ইনক্লুড করতে হয়েছে, আর কিন্তু আপাতত কিছু করতে হচ্ছে না। তো অ্যারাইভিং টাইমটার এক্সপ্লেনেশন যদি আমরা একটু দেখি, ফর এসজেএফ ইনপুট ডেটা দ্য নেক্সট লাইন আফটার প্রসেস, দ্য নেক্সট লাইন মানে কি আমার এই যে এর পরের লাইনটা, তাই না? এসজেএফ এর এই নেক্সট লাইন এইটা বোঝাচ্ছে, তাই তো? এটা যদি এসজিএফ এর ডেটা হয়, এটা কি আমার প্রসেস কাউন্ট ছিল, তাহলে নেক্সট লাইনটা কি অবশ্যই 0 2 3 4 5 এইগুলা কি অ্যারাইভিং টাইম, এখানে বলাও আছে যে অ্যারাইভিং টাইম ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। তার মানে কি 0 হচ্ছে আমার P1 এর অ্যারাইভিং টাইম, 1 হচ্ছে আমার P2 এর অ্যারাইভিং টাইম, তাই না? 0 হচ্ছে P1 এর অ্যারাইভিং টাইম, 1 হচ্ছে P2 এর 2 হচ্ছে P2 এর অ্যারাইভিং টাইম, বুঝতে পারছো জিনিসটা? এই যে 2 হচ্ছে P2 এর অ্যারাইভিং টাইম, 3 হচ্ছে কি 3 হচ্ছে P3 এর অ্যারাইভিং টাইম। এইভাবে এইভাবে কি দেওয়া আমার সেকেন্ড লাইনটায় সব অ্যারাইভিং টাইম সিকোয়েন্সিয়ালি অর্ডারে দেওয়া আছে, আর থার্ড লাইনটা আমার কি অর্ডারে দেওয়া, বার্স্ট টাইমের অর্ডারটা দেওয়া সিকোয়েন্সিয়ালি। তো সেটাই কিন্তু বলা হয়েছে যে এখানে কি করছে, অ্যারাইভিং টাইম দেওয়া আছে সেকেন্ড লাইনে, দ্য নেক্সট লাইন আফটার দ্য প্রসেস কাউন্ট, তাই না? সো এইখানে দেখেন উই ডোন্ট নিড টু ডু এনিথিং টু শিফট দ্য নেক্সট লাইন, তার মানে আমার ইনপুটটা শিফট করার জন্য আমার কি কিছুই করা লাগে না, কারণ কি এফ স্ক্যান এফ ডাজ ইট ফর ইউ, মানে আপনার এফ স্ক্যান এফ ফাংশনটা কি করে দেয়, আপনার জন্য সেই জিনিসটা করে দেয়। আপনার কি আলাদাভাবে নেক্সট লাইনে যাব এখন, এটা এখন ইনস্ট্রাক্ট দেওয়ার কোনো দরকার হয় না। আপনি যখন এফ স্ক্যান দেন সিম্পলি কি সে এই সব জিনিস করে ফেলাচ্ছে, বুঝতে পারছি? এফ স্ক্যান দিলে কি করতেছে, সে এইটা বুঝে ফেলাচ্ছে যে প্রসেস কাউন্টের পরের লাইনে এখন যেতে হচ্ছে, বুঝতে পারছি জিনিসটা? তো তারপর কি লেখা, অ্যাজ দেয়ার আর মাল্টিপল ভ্যালুস ইন দিস লাইন হু হুজ কাউন্ট ইকুয়ালস টু প্রসেস কাউন্ট, প্রসেস কাউন্ট আমরা জানি অলরেডি কি 5, তাহলে উই কল এফ স্ক্যান ইন ফর লুপ প্রসেস কাউন্ট নাম্বার অফ টাইম। তার মানে কি আমরা ফর লুপ ইউজ করতেছি কয় টাইম, কত টাইমের জন্য, প্রসেস কাউন্ট যতক্ষণ না কি তার থেকে ছোট থাকতেছে। কারণ কি আই এখানে আমি 0 দিয়ে শুরু করতেছি, আই যদি 1 লিখতাম তাহলে কি আমার এখানে আই ইজ লেস দেন অর ইকুয়াল প্রসেস কাউন্ট দেওয়া লাগতো, তাই না? আমরা তো এটা জানি। আমাদের যদি 5টা প্রসেস হয় তাহলে কি আমার আই ইজ ইকুয়াল টু 1 to 5 যদি আমরা ইউজ করতাম তাহলে কি প্রসেস কাউন্ট যেহেতু এখানে 5, সো আমার এখানে ইকুয়াল দিতে হতো। কিন্তু যেহেতু আমরা কি আই ইজ ইকুয়াল টু 0 শুরু করেছি, এটার জন্য কি এখানে প্রসেস কাউন্ট ইজ লেস দ্যান প্রসেস কাউন্ট দিচ্ছে। তার মানে 0 1 2 3 4 যেটাই কি আসলে 5টাই প্রসেস বোঝায়। আমরা কি বুঝতে পারছি? সো আপনারা যদি এখানে কি চেঞ্জ করতে চান করে, তাহলে কেউ যদি এখানে আই ইজ ইকুয়াল টু 1 দিয়ে শুরু করতে চান তাহলে কি আই ইজ লেস দ্যান অর ইকুয়াল, অবশ্যই ইকুয়াল দিতে হবে, তাই না? কারণ প্রসেস কাউন্টের সমানও থাকতে হবে তখন। তো এখানে জাস্ট কি ফর লুপটা আমরা চালাচ্ছি কি সবগুলা প্রসেসের জন্য কতক্ষণ পর্যন্ত, প্রসেস কাউন্টের থেকে ছোট যতক্ষণ না, মানে ছোট যতক্ষণ থাকতেছে ততক্ষণ পর্যন্ত, তার মানে কি সবগুলা প্রসেসই আমার ট্রাভার্স হবে।
অ্যান্ড কি করতেছি, ইন্টিজার একটা কি টেম্পোরারি ভ্যারিয়েবল ইন্টিজার রাখতেছি, দেন কি এফ স্ক্যান করতেছি, এফ স্ক্যানটা করে কি করতেছি, টেম্পোরারির মধ্যে সেই ভ্যালুটা আমি কি ইনসার্ট করতেছি, দেন প্রসেস অফ আই ডট অ্যারাইভিং টাইম ইজ ইকুয়াল টু কি টেম্প, মানে টেম্পে কি এক এক সময় এক একটা ভ্যালু আসবে না, যখন আয়ের ভ্যালু জিরো তখন কি প্রসেস ওয়ানের অ্যারাইভিং টাইমটা আসবে, মানে জিরো আসবে, তাই না? তাহলে সেই জিরোটা টেম্পের মধ্যে স্টোর হয়ে কি করবে, সেই প্রসেস ওয়ানের অ্যারাইভিং টাইম ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। এইটা কি, এইটা আমরা ম্যালক ফাংশন ইউজ করার পরে তাহলে কি, যেহেতু আমরা মেমোরি অ্যালোকেট করে ফেলাইছি P1 থেকে P5 এর জন্য আমি, সো এখন কি P1 এর জন্য আমার ইনফরমেশনগুলা গ্যাদার করতে পারবো ইজিলি। তো কি করতেছি, প্রসেস অফ আইটা কি, আইটা আমার চেঞ্জেবল, 0 থেকে 4 পর্যন্ত যাবে যেহেতু, তাহলে আই ইজ ইকুয়াল টু জিরোর জন্য আমার কি প্রসেস ওয়ানের সেই ইনফরমেশনটা আই ইজ ইকুয়াল টু জিরোতে থাকবে, প্রসেস টু এর ইনফরমেশনটা আই ইজ ইকুয়াল টু ওয়ানে থাকবে, প্রসেস থ্রি আই ইজ ইকুয়াল টু টুতে থাকবে। তো এইভাবে কি আমার প্রসেস ফাইভের ইনফরমেশনটা আই ইজ ইকুয়াল টু ফোরে থেকেই তার কি তাদের অ্যারাইভিং টাইমগুলো টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি স্টোর করতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ দেওয়া আছে, সেটাই কি আমরা করেছি। সেটা করার পর কি সিমিলারলি বার্স টাইমও কিন্তু সেম প্রসেসে, তাই না? আলাদা কি আবার এফ স্ক্যান করে কি করতেছি, তারপরের লাইনটা আমার চলে যাবে, এফ স্ক্যানে কি করতে পারবে, যে এ ডিটেক্ট করতে পারতেছে যে এর পরের লাইনটা, যেহেতু আমি এর পরের লাইন মানে কি প্রসেস কাউন্টের পরের লাইনে আমি অ্যারাইভিং টাইম করছি, তারপরে যেহেতু ওই কোডটা, তার মানে কি তার পরের লাইনটা ও অটোমেটিক্যালি এফ স্ক্যানটা কি রিডিরেক্ট করতে পারবে। রিডিরেক্ট করার পর কি করতেছে, আমরা সেম কোডটাই কি অ্যাপ্লাই করতেছি, তার মানে কি আপনারা সেম কোডটা জাস্ট কি আবার লিখতেছি আমরা, তাই না? দেখেন আই ইজ ইকুয়াল টু জিরো, আই ইজ লেস দ্যান প্রসেস আই প্লাস প্লাস টেম্পোরারির মধ্যে রাখতেছি, দেন কি প্রসেস আই অফ বার্স টাইমটা টেম্পোরারি, তাই না? তাহলে বার্স টাইম অ্যান্ড অ্যারাইভিং টাইম দুটোই কি আমরা স্টোর করতে পারলাম। স্টোর করার পর প্রত্যেকটা প্রসেসেরই কিন্তু বার্স টাইম এবং অ্যারাইভিং টাইম আমরা অলরেডি স্টোর করে ফেলাইছি। দেন আমি কি করতেছি, আমার ইউ প্রবাবলি নাও হ্যাভ গটেন দ্য আইডিয়া টু রিড দ্য ইনপুট ডেটা, তাই না? আমরা কিন্তু রিড করতে পারছি সম্পূর্ণ ডেটাটা, আমার সম্পূর্ণ ডেটা কি রিড করা হয়ে গেছে না? কারণ কি আমার এইটাও আমার হয়ে গেছে, এই অ্যারাইভিংটাও হয়ে গেছে, আর প্রসেসটা তো সবার ফার্স্টেই করছি। তো এই সম্পূর্ণ যেহেতু আমার রিড হয়ে গেছে, এখন আমার কি করে দিতে হবে, সেফটির জন্য ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য ফাইল আফটার রিডিং, যেহেতু আমার রিড করা হয়ে গেছে তাহলে কি আমি জাস্ট সিম্পলি ক্লোজ করে দিচ্ছি এফপি ফাংশনটা। আমরা কি এটুকু বুঝতে পারছি কি কাজ করতে হয়েছে, কিভাবে কাজ করি? জাস্ট কি ম্যালক অ্যালোকেশন করে আমরা কি এই যা কোড দেওয়া আছে সেই কোডটার মতোই করে আমরা করে দেন কি ফাংশনটা ক্লোজ করে দিলাম। দেন আমার কি আমার নিজের টাস্কগুলো এগুলো, তাই না? এই নিজের টাস্কগুলো তো আসলে নিজের করতে হবে, একটু দেখি তাও আমরা এসজিএফটা একটু দেখাই দেই। এখানে কি করতে হচ্ছে, যে কপি বার্স টাইম টু স্টোর বার্স, কারণ কি আমার বার্স টাইমগুলো আমার যেহেতু স্টোর করতে হবে, তাহলে কি করতেছি ইন্টিজার একটা কি স্টোর বার্স নামের কি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেখানে কি করতেছি ইন্টিজার ম্যালক আমরা কি আগে মেমোরি অ্যালোকেট করে দেন কি করতেছি এই একটা ফর লুপ চালাচ্ছি। ফর লুপ কার জন্য চালাচ্ছি, এই যে স্টোর বার্সের যে অ্যারেটা নিয়েছি আমরা নতুন ক্রিয়েট করেছি, তাহলে স্টোর বার্স অফ আই ইজ ইকুয়াল টু প্রসেস আই অফ বার্স টাইম, তার মানে কি স্টোর বার্স নামের একটা অ্যারে ক্রিয়েট করতেছি, যে অ্যারের মধ্যে কি আছে আমরা যদি কোড এক্সপ্লেনেশনে যাই এটার, এই যে স্টোর বার্স নামের কি একটা অ্যারে ক্রিয়েট করে অ্যারের মধ্যে আমার প্রত্যেকটা বার্স টাইমগুলো কি আমি ঢুকিয়ে দিচ্ছি, তাই না? যে এখানে কপিজ বার্স টাইম টু এ সেপারেট অ্যারে, তাই না? একটা নতুন একটা আলাদা একটা অ্যারে স্টোর বার্স নামের, সেটা কি টু সিমুলেট বার্স টাইম ইন রিডাকশন ডিউরিং এক্সিকিউশন। তার মানে কি আমার যেহেতু বার্স টাইম কি রিডাক্ট হবে না, আমার তো এটা প্রিএমটিভ করতেছে, তার মানে কি বার্স টাইম তো আমার চেঞ্জ হবে, তাহলে অ্যারের ভিতর কি আমরা সেই চেঞ্জটা করতে পারবো। এই স্টোর বার্সটার যে অ্যারেটা আমরা নিলাম, যেখানে কি আমরা প্রত্যেকটা প্রসেসের বার্স টাইমগুলা ইন্ডেক্স ওয়ার্ড অর্ডারে সিকোয়েন্সিয়াল আমরা বসাইলাম, বসানোর পরে আমার কি এটা আমরা পরবর্তীতে যাতে চেঞ্জ করতে পারি সেটার কি ব্যবস্থা করার জন্য এই প্রসেসটা এইটুকু লেখা হয়েছে, তাই না? দেন কি করতেছি, দেন আমার ইন্টিজার প্রসেস কমপ্লিটেড, এটা কি কোনো প্রসেস কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা থিওরি ক্লাসে মানে আমাদের ল্যাব ক্লাসে কিন্তু অফলাইনে এই এই প্রত্যেকটা চারটাই কিন্তু পড়ানো হয়েছে। সো এইটাই জাস্ট আবার দেওয়া, এই যে কি কি জিরো ধরতে হয়, কি ওয়ান ধরতে হয়, এই সব কিছু কি এইখানে দেওয়া। দেখেন ইন্টিজার প্রসেস কমপ্লিট মানে কি এখনো প্রসেস একটাও কমপ্লিট হয়নি, সো আমার ইনিশিয়ালি জিরো, দেন কি টাইম ইজ ইকুয়াল টু জিরো, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু জিরো, মানে কি আমার কোনো প্রসেস রেডি আছে কি না, যদি রেডি থাকে তাহলে ওয়ান করবে, যদি রেডি না থাকে তার মানে জিরো, এইভাবে আর কি। তারপর কি মিনিমাম ইজ ইকুয়াল টু ইনমিট, এই ইনমিক্সের জন্য আমরা কি ইউজ করছি উপরে, এই যে লিমিট ইউজ করছি। তারপর কি স্মলেস্টটা কি আমরা পরবর্তীতে দেখব। তারপর কি এক্সিট টাইম, আমরা যদি এক্সপ্লেনেশনে দেই, এক্সপ্লেনেশনে দেখেন প্রত্যেকটা লেখাও আছে,
দেখেন এখানে কি প্রসেস কমপ্লিটেড, টাস্ক কমপ্লিট প্রসেস, টাইমটা কি কারেন্ট টাইম অফ দ্য সিমুলেশন, আমরা যে সিমুলেশন চালাচ্ছি সেটা কারেন্ট টাইম। দেন কি ফ্ল্যাগটা হচ্ছে আপনার ইন্ডিকেট ইফ এ প্রসেস ইজ অ্যাভেলেবল ফর এক্সিকিউশন, যেটা বললাম আপনাদের। দেন কি মিনিমামটা কি, মিন হচ্ছে আপনার মিনিমাম বার্স টাইম অফ এলিজেবল প্রসেস, তার মানে আমার কিউ এর মধ্যে যে প্রসেসগুলো আসছে তাদের মধ্যে মিনিমাম বার্স টাইমটা কার সেটাকেই দেখতেছে, মিনটা দেখতেছে। তারপর কি হচ্ছে স্মলেস্টটা কি, স্মলেস্টটা হচ্ছে ইন্ডেক্স অফ দ্য প্রসেস উইথ দ্য স্মলেস্ট বার্স টাইম, তার মানে স্মলেস্ট বার্স টাইম যে প্রসেসের তার ইন্ডেক্স ভ্যালুটা কি স্মলেস্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। আর এক্সিট টাইম কি কমপ্লিশন টাইম অফ দ্য কারেন্ট প্রসেস। তো এই জিনিসগুলো আমার কি লাগবে না, এই কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য। এটার জন্য কি করছি আমরা সব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তারপর কি করতেছি, একটা ইনফিনিট লুপ চালাচ্ছি। ইনফিনিট লুপটা চালাচ্ছি কেন, কারণ আমার ইনফিনিট লুপটা যদি চালায় তার মানে আমি চালাচ্ছি কেন, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কি প্রসেস কাউন্ট, দেখেন কমপ্লিটেড প্রসেস, প্রসেস কমপ্লিটেড ইজ ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত কাউন্ট প্রসেস কাউন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলতে থাকবে। তার মানে কি বোঝাচ্ছে, আমার সবগুলা প্রসেস কি যদি শেষ হয়ে যায় তখনই তো আমার কমপ্লিটেড প্রসেসটা 5 হবে, তাই না? তার আগে তো 5 হবে না, যেহেতু আমার এখানে কি 5টা প্রসেস আছে। তাহলে কি কমপ্লিটেড প্রসেস ইনিশিয়ালি 0 থেকে শুরু হয়েছে, তার মানে কি যখন কি এক এক করে এক একটা প্রসেস শেষ হইতে থাকবে আমার কমপ্লিটেড প্রসেসের কি ভ্যালুগুলো এক এক করে ইনক্রিমেন্ট করতে থাকবে। যখন কি এই কমপ্লিটেড প্রসেসটা ফুল 5 হয়ে যাবে তখন তার মানে বুঝতে হবে আমার প্রসেস কাউন্ট এবং কমপ্লিটেড প্রসেস যেহেতু সমান হয়ে গেছে, আমার আর কোনো প্রসেস নাই শেষ হওয়ার মতো। তখনই কি করে দিব, আমরা ব্রেক করে দিব। আর ব্রেক, কন্টিনিউ এগুলার কনসেপ্ট আমাদের এসপিএল থেকেই শিখে আসার কথা। সো এইগুলো নিয়ে আলোচনা করতেছি না। ব্রেকটা কি করে, সিম্পলি লুপ থেকে বের হয়ে যায়, কোডটা আর মানে আর রান করে না, নিচে যাই থাকুক না কেন সেগুলো কি আর দেখে না, তাই না? ব্রেক করে ফেলছি কার মানে আমার আর কিছু নাই এখানে আসলে, যেহেতু আমার নাই তো আমি আর কিছু করব না, কারণ আমার কি প্রসেস অলরেডি সবগুলা এক্সিকিউটেড হয়ে গেছে। সো আমি আর করব না। যদি না হয় তার মানে কি এইটা কখন হবে, এটা ইফ কন্ডিশন, এই লুপটা কতক্ষণ চলবে, এই ফর লুপটা ইনফিনিট লুপটা যতক্ষণ পর্যন্ত এই ইফ কন্ডিশনটা ফলস থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমার কি নিচের জিনিসগুলো চলবে। যখন এই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে তখনই কি করে দিব, আমরা ব্রেক করে দিব, এন্ড আমার কি যা যা আউটপুটে আমার প্রিন্ট করছি সেই প্রিন্টগুলো আমার কি দিয়ে দিবে কোডটা, তাই না? এই জিনিসগুলো সিম্পলি একটা, এই জন্য ইনফিনিট লুপ আমরা ইউজ করছি, যে আমরা দেখার জন্য যে প্রসেস কমপ্লিটেড কি প্রসেস কাউন্টের সমান হয়েছে কিনা। তারপর কি করতেছি, একটা লুপ চালাচ্ছে, দেখেন ফর আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ লেস দ্যান প্রসেস কাউন্ট। প্রসেস কাউন্টের থেকে প্রসেস কাউন্ট যেহেতু আমরা 5 অলরেডি জানি, তাহলে আই কি ইজ লেস দ্যান, এখানেও সিমিলারলি এখানে যদি কেউ 1 দিতেন তাহলে কি এখানে ইকুয়াল দিয়ে করতে হতো, এই সেম কনসেপ্ট যেটা বারবার বলছি আমরা। তারপর কি ইফ কন্ডিশন দেখতেছি, যে ইফ স্টোর বার্সের মধ্যে কি ছিল, সবগুলা প্রসেসের স্টোর বার্স নামের একটা অ্যারের মধ্যে ভ্যালুগুলা ছিল, ভার্স ভ্যালুগুলা ছিল, তাই না? তার মানে কি দেখতেছি আমরা এইখানে এই যে আমরা যে সুডো কোড দেখছি সেই জিনিসটাই কিন্তু আমরা করতেছি, এই যে এই জিনিসগুলাই কিন্তু আমরা করতেছি। এইখানে কি করছি, এইখানে স্টোর বার্স ইজ নট ইকুয়াল 0 এবং কি প্রসেস অফ আই অ্যারাইভিং টাইম ইজ লেস দ্যান, তার মানে অলরেডি কি অ্যারাইভ করছে কিনা, আর কি বার্স টাইমটা কি 0 না, 0 থাকা যাবে না বার্স টাইম, আর কি অ্যারাইভিং টাইমটা তার থেকে ছোট মানে কি অ্যারাইভ করে ফেলাইছে এটা দেখতেছে, বুঝতে পারছি? যদি অ্যারাইভ না করে থাকে সেই প্রসেস নিয়ে তো আমার কোনো কাজ নাই, তাই না? সো যে প্রসেসগুলো অ্যারাইভ করছে তাদেরকে নিয়েই কিন্তু আমার শুধু কাজ। তো অ্যারাইভ করার পর কি ইজ লেস দ্যান ইকুয়াল টাইম, টাইমটা কি ছিল আমার, শুরু হয়েছে টাইমটা এই টাইমটা, তাই না? টাইম কিন্তু ইনিশিয়ালি আমার 0ই আছে। সো 0 টাইম থেকে আমি শুরু করতেছি, দেন কি টাইম আমার আস্তে আস্তে ইনক্রিমেন্ট করব, তাই না? দেখেন টাইম 0 দিচ্ছি, কোনো ফ্ল্যাগ, আমি কি বলেছিলাম যে ফ্ল্যাগ আমরা কখন দিচ্ছি, প্রসেস যদি রেডি থাকে তখন আমি ফ্ল্যাগ 1 বানাচ্ছি, কিন্তু প্রসেস যদি রেডি না থাকে তার মানে কি প্রসেস এখন অ্যারাইভই করে নাই। আর অ্যারাইভ যদি না করে তার মানে এই যেমন এই পি2টা টাইম 0তে তো পি2 অ্যারাইভই করে নাই, তখন কি হচ্ছে টাইমটা আমি বাড়িয়ে দিচ্ছি, বুঝতে পারছি জিনিসটা? দেখেন সেটাই কিন্তু করছে। যদি কি ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন কি করব, আমি সিম্পলি টাইমটা বাড়াই দিব। যদি তার মানে আমি বুঝতেছি আমার কোনো প্রসেসই কি রেডি না, যেহেতু রেডি না আমার কি সিম্পলি টাইমটা বাড়াইতে হবে, কারণ টাইমটা কি আমার কমপ্লিশন টাইমটা পর্যন্ত চলবে। টাইমটা তো আমার 0 থেকে শুরু করে একদম কি লাস্ট পর্যন্ত চলবে, এটাই কি আমার সিমুলেট হচ্ছে, যে এখানে এই টাইম ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু সিমুলেট হচ্ছে, তাই না? 0 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাচ্ছে। তাহলে কি ফ্ল্যাগ যদি কোনোটা কি রেডি না হয় তখন কি সিম্পলি আমি টাইমটা প্লাস প্লাস করে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করলে কি হয়, আবার লুপে ফিরে যায়, তাই না? এই একটা ইনক্রিমেন্ট হয়ে লুপে ফেরত যায়। লুপে ফেরত যায় কি দেখতেছি আমরা এখানে একই জিনিস দেখতেছি, তাই না? টাইমের থেকে ছোট কিনা অথবা সমান কিনা এবং কি
স্টোর অফ বার্স ইজ লেস দ্যান মিনিমাম কিনা। মিনিমাম কি আমরা অলরেডি ইন ম্যাক্স নামে রেখে রাখছিলাম কি একটা বড় একটা ভ্যালু রেখে রাখছিলাম। আমরা স্মলেস্ট নাম্বার বের করা ছোটকালে হয়তো শিখছি, তখন কি এই মিনিমামের জন্য একদম বড় একটা ভ্যালু ইনিশিয়ালি সেট করি, ম্যাক্সিমামের জন্য একদম কি নেগেটিভ ইনফিনিটি সেট করে রাখি, যাতে কি ওর থেকে তো যাই পাই তা তো বড়ই হবে। সিমিলারলি মিনিমামের জন্য কি এই ম্যাক্সিমাম নাম্বার থেকে যাই পাই তা তো ছোটই হবে। সো যাতে কি আমরা চেঞ্জ করতে পারি, এটার জন্যই কি ইনিশিয়ালি কি ধরা হয়, একদম ম্যাক্সিমাম একটা ভ্যালু ধরা হয়। যদি এই মিনিমাম ভ্যারিয়েবলটা আপনি অনেক ছোট ধরতেন, তাহলে কি এটা খুব দেয়ার ইজ এ ভেরি হাই পসিবিলিটিস তখন থাকতো যে আমি কি স্টোর বার্সটা আপডেটই করতে পারতাম। মিনিমাম যদি আপনি জিরো ধরতেন বাই চান্স, আর স্টোর বার্স কি কখনো জিরো হইতো? স্টোর বার্স তো আপনার কি 1 2 4 5 এরকম হইতেই পারে না। সো তখন কি কখনো তো এর থেকে জিরোর থেকে ছোটই হইতো না। আর জিরো থেকে ছোট যদি না হইতো আমি তো আপডেটই করতে পারতাম না। এই জন্য কি করতে হয়, মিনিমাম ভ্যারিয়েবলটা অবশ্যই কি সবচেয়ে বড় ভ্যালু পজিটিভ ইনফিনিটি রাখতে হয়, বা 9999999 এভাবেও কি করতে পারেন, তাই না? বড় একটা ভ্যালু দিয়ে দিলেন, তাহলে দিয়ে দিলে কি হয়, যাই পাবেন ওই ভ্যালু থেকে তো ছোটই পাবেন। সো তখন কি হবে, এই কন্ডিশনটা ট্রু হয়ে নিচে যাবে। নিচে যেয়ে কি হচ্ছে, স্মলেস্টটা বলছি আমি কি, সেই স্মলেস্ট নাম্বার অফ বার্স টাইম যে প্রসেসে, সেই প্রসেসের কি এই ইন্ডেক্স নাম্বারটাই কি স্মলেস্ট। তাহলে কি ইন্ডেক্স নাম্বারটা আমরা বুঝতেই পারতেছি, আইটাই কি, আই আমার কি ইন্ডেক্স নাম্বারটা রিপ্রেজেন্ট করতেছে, তাহলে কি স্মলেস্ট ইজ ইকুয়াল টু আই করতেছি। দেন কি মিনিমাম ইজ ইকুয়াল টু স্টোর বার্স অফ স্মলেস্ট, কারণ কি আমি জানি স্মলেস্টের মধ্যে যেহেতু আমার কি সবচেয়ে ছোট বার্সটা আছে, তাহলে কি করতেছি মিনিমামটাকে তখন আমি আপডেট করে দিচ্ছি। একদম সেম ছোট স্মলেস্ট নাম্বার যেমনি ছোটকালে আমরা বের করতাম, সেই জিনিসটাই কিন্তু, সেই কোডের কনসেপ্টটাই কিন্তু এটা, যে আপডেট করা, সেই মিনিমাম ভ্যালুটা আবার আপডেট করতেছি কিসের সাথে, স্টোর বার্স্ট অফ স্মলেস্টের সাথে। তারপর কি করে দিচ্ছি, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 করে দিচ্ছি। তার মানে কি এখন ওই প্রসেসটা আই ইজ ইকুয়াল টু 0 জন্য যে প্রসেসটা, তার মানে P1টা আমার কি এখন রেডি হয়েছে। যদি এই নিচে আসতে পারে তার মানে কি P1টা আমার রেডি আছে, মানে আমার অলরেডি কিউ এর মধ্যে ঢুকে গেছে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? কিউ এর মধ্যে ঢুকে গেছে মানেই তো ফ্ল্যাগ 1, কারণ আমার তার অ্যারাইভ টাইমটা অলরেডি কি টু কারেন্ট যে টাইমটা তার থেকে ছোট বা সমান। তার মানে এই সেই প্রসেসটা কি অ্যারাইভ করে ফেলছে। এভাবে কি আমার কয়বার চলতে হবে, সবগুলা প্রসেসের জন্য চলতে হবে, তার মানে কি P5 পর্যন্ত চলতে হবে। এই জন্য কি আই ইজ লেস দ্যান প্রসেস কাউন্ট দিয়েছে, যেহেতু আমি কি আই ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু করেছিলাম। এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি এইটুকু। এর পরেরগুলো আমরা যদি একটু দেখি, দেখেন কি লেখা, তারপরে কি লেখা, স্টোর বার্স অফ স্মলেস্ট মাইনাস মাইনাস, তার মানে কি আমার স্মলেস্টের ভ্যালু এবং মিনিমামের ভ্যালু কিন্তু যখন কি এই প্রসেসটা শেষ হয়ে যাবে, ধরেন কি এই P1 প্রসেস তো একটা সময় শেষ হয়ে যাবে, বার্স টাইম কি 0 হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তখন আমার কি করতে হবে, আবার সেই ভার্স টাইমগুলোকে, সেই মিনিমাম ভ্যালুগুলোকে রিসেট করে দিতে হবে, তাই না? এগুলো কিন্তু আমরা কি এই সুডো কোডের দিন পড়েছি। তো এখানে যদি আবার দেখিও, তাহলেও দেখেন কি করতেছি, এখানে তো হ্যান্ডেল করলাম, এগুলো আমরা পড়া হয়েছে। কি করতেছি, ডিক্রিমেন্ট দ্য বার্স টাইম অফ দ্য সিলেক্টেড প্রসেস, তারপর কি রিসেট মিনিমাম ইফ দ্য বার্স টাইম বিকাম 0, তাই না? কি কারণে কোনো করতেছিলাম, মিনিমামটা রিসেট, কারণ কি বার্স টাইম যেহেতু আমার কি 0 হয়ে গেছে, তাহলে কি মিনিমাম যদি আমি 0 রাখি, তাহলে তো আমি অন্য প্রসেসের জন্য সেই বার্স টাইমটা এই পাবো না, তাই না? অনেক সময় কি বার্স টাইম তো সবার শূন্য মাইনাসে যাবে না অন্য প্রসেসে। সো আমার কি বার্স টাইমটা অবশ্যই কি করতে হবে, রিসেট করতে হবে, তাই না? যেহেতু মিনিমামের মধ্যে কি মিনিমাম প্রসেসের বার্স টাইমটা ছিল, তাহলে সেটা যদি আমি রিসেট না করি, তাহলে আমি অন্যান্য প্রসেসের কারেন্ট বার্স টাইমের তুলনা কিন্তু করতে পারবো না। এটার জন্য কি করছি আমরা, মিনিমামটা আমার যখন কি একটা প্রসেস কি ইফ দ্য বার্স টাইম বিকাম 0, তখন আমি মিনিমামটা কি করে দিচ্ছি, রিসেট করে দিচ্ছি। সিম্পলি মিনিমামটা রিসেট করা মানে কি আবার ওই রিসেট হয়ে যাওয়া, তাই না? তো রিসেট হয়ে যাওয়া, আগের ভ্যালুতে ফিরে আসা, এই যেখান ইফ মিনিমাম ইজ ইকুয়াল টু 0, মিনিমাম ইজ ইকুয়াল টু কি আবার আগের ভ্যালুতে ফিরে আসতেছি, তাই না? এটাই জাস্ট লেখা, যে মিনিমাম যদি 0 হয়ে যায় তখন কি করতেছি, মিনিমাম ইজ ইকুয়াল টু ইন ম্যাক্স করে দিচ্ছি। তারপর কি সিমিলারলি ইফ স্টোর বার্স অফ স্মলেস্ট ইজ ইকুয়াল টু 0, তার মানে কি স্টোর বার্স্ট অফ স্মলেস্টটা কখন 0 হবে, যখন আমার স্টোর বা সেই স্মলেস্টটা কি আমার ইন্ডেক্স নাম্বারটা, আর স্টোর বার্স মানে কি সেই যে অ্যারেটা যার মধ্যে সবগুলা প্রসেসগুলো ছিল। তাহলে স্মলেস্ট বার্স্ট টাইমের প্রসেসটা যদি 0 হয়ে যায় বার্স্ট টাইমটা, তার মানে সেই প্রসেসটা অলরেডি এন্ড হয়ে গেছে, তাই না? প্রসেসের P1 এর বার্স্ট টাইম যদি 0 হয়ে যায়, তাহলে কি সেই P1টা আমার যেহেতু এন্ড, তার মানে কি প্রসেস কমপ্লিটেড আমার 1 মানে প্লাস প্লাস দিতে হবে, তাই না? প্রসেস কমপ্লিটেড কি আমার 1 যোগ করতে হবে, তার মানে আমার অলরেডি P1টা আমার শেষ। তাহলে আমার প্রসেস কমপ্লিমেন্ট 0 থেকে কেটে এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এক্সিট টাইমটা কি করতেছি,
টাইম প্লাস 1 করে দিচ্ছি, তাই না? আমার কারেন্ট টাইম প্লাস 1, কারণ কি এক্সিট টাইমটা আমার এখন শেষ হয়ে গেছে, আমার কি এই প্রসেসটা এখানে শেষ হয়েছে, তারপর যে টাইমটা আমি চলতেছি তারপরে তো আমার এখান থেকে আবার শুরু করতে হবে, যেহেতু শুরু করতে হবে এরপরে থেকে, কারণ আরো তো অনেক প্রসেস আছে, শুধুমাত্র তো P1 শেষ হয়েছে, তাই না? যেমন আমরা গ্যান চার্টটা যদি আমরা একটু দেখি, এখানে ধরেন P1টা এখানে কিন্তু 7-এ শেষ হয়েছে, কিন্তু তারপরে কি P4, P5, P3 এগুলো কি আছে না? তাহলে এইগুলো আমার এক্সিকিউট যেহেতু করতে হবে, আমার কি আমার টাইমগুলোও কি চেঞ্জ করতে হবে না, টাইমগুলো আপডেট করতে হবে না? সেই টাইমগুলো আপডেট করার জন্য কি করছি আমরা, এক্সিট টাইম ইজ ইকুয়াল টু টাইম প্লাস 1 করে দিয়েছি, তাই না? তারপর কি অ্যাজিউমিং বার্স্ট টাইম ইজ অ্যান অ্যারে অফ বার্স্ট টাইমস, এখানে দেখেন WT স্মলেস্ট ওয়েটিং টাইম, তাই না? স্মলেস্ট মানে কি আমার যে প্রসেসটা সবার আগে শেষ হবে তার ওয়েটিং টাইমটা কি আমি এখানে বের করতেছি, কিভাবে বের করি, এক্সিট টাইম মাইনাস প্রসেস স্মলেস্ট অফ বার্স্ট, মানে কি সেই প্রসেসের বার্স্ট টাইম আর মাইনাস সেই প্রসেসের কি স্মলেস্ট প্রসেসের অ্যারাইভিং টাইম। এইটা কি আমরা এইখান থেকে কিন্তু আমরা করছিলাম, যেদিন আমরা করছি সেখান থেকে আমরা কিন্তু সিমুলেট করে দেখছিলাম যে আসলে এই সূত্র যেটা, সেই সূত্রটা কি আসলে ট্রু হয়। সো ট্রু যেহেতু হয় তাহলে কি ওয়েটিং টাইমটা আমরা কিভাবে পাচ্ছি, এক্সিট টাইম মাইনাস প্রসেস স্মলেস্ট অফ বার্স্ট টাইম মাইনাস প্রসেস স্মলেস্ট অফ অ্যারাইভিং টাইম। এইটা করলে আমরা কি ওয়েটিং টাইমটা পাবো। তারপর কি ইফ ওয়েটিং টাইম ইজ লেস দ্যান জিরো, ওয়েটিং স্মলেস্ট ইজ লেস দ্যান জিরো, তাহলে কি করব আমরা ওয়েটিং স্মলেস্ট ইজ ইকুয়াল টু জিরো করে দেবো সিম্পলি। যে লেস দ্যান যদি বাই চান্স আমার লেস দ্যান জিরো হয়ে যায় তাহলে কি আমার ওয়েটই করতে হয়নি, তাহলে ওয়েটই যেহেতু করতে হয়নি আমি কি, যেহেতু আমরা নেগেটিভ আমরা ওয়েটিং টাইম রাখি না কখনো, এটা হয়ও না, তাহলে আমরা কি করে দিই, ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু জিরো করে দিয়েছি, আর কি ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু জিরো, কারণ কি আমার এই প্রসেসটা তো আর অ্যাভেলেবল না, আমার তো এই প্রসেসটা অলরেডি শেষ, যেহেতু এই প্রসেস অলরেডি শেষ তাহলে তার ফ্ল্যাগ আমার কি জিরো করতে হবে, তো এই জন্য কি করে দিচ্ছে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু জিরো করে দিচ্ছে। আর প্রত্যেকটা ইটারেশনে কি হবে, যতবারই লুপটা চলবে ততবারই কি হচ্ছে টাইম প্লাস প্লাস হচ্ছে, কারণ কি আমার টাইমটা আগেই বলছিলাম যে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবে, তাই না? তো যেহেতু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবে এই জন্য আমার কি টাইমটা বাড়াতে হবে, বুঝতে পারছি? তারপরে কি করছি আমরা, তারপরে সিম্পলি কি ওয়েটিং টাইমটা আমরা বের করছি, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কি ইজিলি এখান থেকে কিন্তু পাবেন। দেখেন টার্ন অ্যারাউন্ড টাইমটা কিভাবে পাই, প্রসেস অফ আই বার্স্ট টাইম প্লাস এই ওয়েটিং টাইম, যেহেতু আমরা ওয়েটিং টাইমটা পেয়ে গেছি সেই ওয়েটিং টাইমের সাথে বার্স্ট টাইমটা যদি যোগ করেন তাহলে কি টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবেন। আর কমপ্লিশন টাইমটা কিভাবে পাবেন, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস প্রসেস আই, মানে সেই প্রসেসের অ্যারাইভিং টাইমটা। তাহলে কি এই প্রিন্টের জন্য একটা ফর লুপ ইউজ করতেছি আমরা, যেখানে 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 কি কি দিচ্ছি, ওয়েটিং টাইম দিচ্ছি, এটা স্ল্যাশ টিতে কি হচ্ছে একটা টেবিল আকারে আমার কি, দেখেন এখানে কি একটা টেবিল আকারে আসছে, সেটার জন্য আমি কি কি ফরম্যাট ইউজ করছি স্ল্যাশ টিটা। তাহলে স্ল্যাশ টিটা ইউজ করে কি টিএটি মানে টার্ন অ্যারাউন্ড, সিটি মানে আমার কমপ্লিশন টাইম, ফর লুপটা ইউজ করতেছি কি আই ইজ ইকুয়াল টু জিরো, যদি জিরো ধরেন তাহলে কি আই ইজ লেস দ্যান প্রসেস কাউন্ট পর্যন্ত, কারণ যেহেতু আমার কি পাঁচটা প্রসেস আই প্লাস প্লাস এক একটা করে যাবে। দেন কি করতেছি ইন্টিজার টার্ন অ্যারাউন্ড টাইমটা, কারণ ওয়েটিং টাইমটা আমি উপর থেকে পেয়েছি, এখন কি টার্ন অ্যারাউন্ড কমপ্লিশন লাগবে, টার্ন অ্যারাউন্ডটা কিভাবে পাবো, প্রসেস অফ আই অফ ডট বার্স টাইম, মানে কি সেই প্রসেসের বার্স টাইম প্লাস ওয়েটিং টাইম, সেই প্রসেসের ওয়েটিং টাইমটা যোগ করলে টার্ন অ্যারাউন্ড পাচ্ছি, আর কমপ্লিশনটা পাচ্ছি কিভাবে, টার্ন অ্যারাউন্ড থেকে অ্যারাইভিং টাইমটা মাইনাস করলে কি কমপ্লিশনটা পাচ্ছি। তাহলে এই দুইটা যখন পেয়ে যাবো, ওয়েটিং টাইম অলরেডি পেয়েছি, কি করব প্রিন্টএফ সিম্পলি কি করব, এগুলা কিসে পাচ্ছি আমরা ইন্টিজারে পাচ্ছি, তাহলে কি এই পার্সেন্টেজ ডি দিচ্ছি, তাই না? সিম্পলি যেহেতু ইন্টিজারে পাচ্ছি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। আর টিটা দিচ্ছি কেন, কারণ এই যে এই ভ্যালুগুলোও যাতে কি টেবিল আকারে আসে, তাই না, পরপর যাতে আসে, তাই জন্য কি এই ফরম্যাটে লিখে কি করতেছি, আই প্লাস ওয়ান ওয়েটিং টাইম অফ আই টার্ন অন টাইম কমপ্লিশন টাইম, তাই না, আই প্লাস ওয়ানটা এই দেখেন এখানে এখানে ওয়েটিং টাইম টার্ন অন টাইম কমপ্লিশন টাইম, আই প্লাস ওয়ানটা মানে কেন আমার P1 P2 P3 P4 P5 এটা প্রিন্ট দেওয়া লাগবে না। আর এটা প্রিন্ট কিভাবে দিতে পারবো আমি, অবশ্যই তো আমার আয়ের ভ্যালু তো বাড়তে হবে, যেহেতু বাড়তে হবে তাহলে কি আই প্লাস ওয়ান করতে হবে প্রত্যেকটা ইটারেশনে, তাহলে কি P1 P2, কেন আই প্লাস ওয়ান করছে এখানে আরেকটা জিনিস কিন্তু বুঝার, আই ইজ ইকুয়াল টু আমি শুরু করছি কততে বলেন তো, জিরোতে, যদি আমি এখানে আই লিখতাম আই প্লাস ওয়ান না লিখে তাহলে কিন্তু আমার এখানে ইনপুটে P0 লেখা আসতো, তাই না, এখানে যে আউটপুটটা সেখানে কিন্তু P0 লেখা আসতো, কিন্তু আমার আসলে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে কিন্তু P1 থেকে শুরু হয়েছে, তাহলে এইটার জন্য আমার আউটপুটের স্বার্থে আমার কি করতে হয়েছে, আউটপুটের স্বার্থে আমার
এইখানে i+1 লিখতে হয়েছে, তাই না? বুঝতে পারছি জিনিসটা? এখানে যদি i = 1 দিয়ে শুরু করতাম আমরা, আর এখানে i is less than or equal প্রসেস কাউন্ট লিখতাম, তাহলে কিন্তু আমরা এখানে i+1 লিখলাম না, তখন আমরা কি লিখতাম? শুধু i লিখতাম, তাই না? কারণ আমার শুরুই হচ্ছে এখানেও কি, আমরা লুপের মধ্যে i শুরু করতেছি 1 দিয়ে, তাহলে লুপে যদি i 1 দিয়ে শুরু করি তাহলে এখানে আমার কি p1 দিয়েই শুরু হবে নর্মালি। সো আমার এখানে কি i লিখতাম, তখন i+1টা লিখতাম না। আমরা কি বুঝতে পারছি? তারপর কি ওয়েটিং টাইম, সেকেন্ড কলামে কি আমার ওয়েটিং টাইম, থার্ড কলামে আর টার্ন অ্যারাউন্ড টাইম, আর ফোর্থ কলামটা আমার কি কমপ্লিশন টাইম। আর এই টার্ন অ্যারাউন্ড টাইম কমপ্লিশন টাইম ফুল লিখছে কেন? কারণ টার্ন অ্যারাউন্ড টাইমের ভ্যারিয়েবল নেমটা আমি এটা দিয়েছিলাম, কমপ্লিশন টাইমের ভ্যারিয়েবল নেমটাই আমি এটা দিয়েছিলাম, এই জন্য কি এইগুলাই দিতে হবে। এখানে টিটি দিলে এখানে টিটি দিবেন, এখানে সিটি দিলে এখানে কি সিটি দিবেন। তারপর কি যখন সব প্রিন্ট হয়ে যাবে লাস্টে আপনি সব ফ্রি করে দিবেন। জাস্ট এই হচ্ছে আপনার ফ্রি করে দিবেন। ফ্রি করে দেওয়ার পর কি শেষ হয়ে যাবে, তাই না? যে ফ্রি মেমোরি আমার সবগুলা প্রসেস যখন ডান। কি কনসেপ্টগুলো কি এখানে? রিলিজ অ্যালোকেট মেমোরি, এখানে কি কনসেপ্টগুলো কি? এসজেএফ স্কেডিউলিং করতেছি আমরা, সিলেক্ট করতেছি কি প্রসেস উইথ দ্য স্মলেস্ট বার্স্ট টাইম ফ্রম দ্য অ্যাভেলেবল অনস, যখন যারা যারা অ্যাভেলেবল আছে তাদের মধ্যে স্মলেস্ট বার্স্ট টাইমটা দেখতেছি। তারপর কি সিমুলেট এক্সিকিউশন টাইম স্টেপ বাই স্টেপ, ট্র্যাকিং ওয়েটিং টাইম, টার্নআরাউন্ড টাইম, কমপ্লিশন টাইম ফর ইচ প্রসেস। এইভাবেই কি আমরা এক একটা স্কেডিউলিংটা ইনপুটটা ইউজ করে আউটপুটে আনবো, তাই না? আমি অলরেডি করে রাখছি আপনাদের জন্য, দেখেন আপনারা এই যে gcc/o প্রোগ্রাম sdf.c, কারণ কি আমার sdf.c নামের কি আমি সি প্রোগ্রামটা লিখেছিলাম, তাহলে তাকে আমরা কল করেছি, আর যখন কি প্রোগ্রামটা রান করছি তখন কি আমার এইভাবে আসছে, তাই না? প্রসেস wt tat ct, বুঝতে পারছি জিনিসটা? তো তা আসার পর কি হচ্ছে আমার p1 p2 p3 p4 এভাবে হচ্ছে আপনার ইনপুটগুলো আউটপুটগুলো আসলো, এভাবে আসতে হবে আর কি। এভাবে কিন্তু আসতে চাইছে। আপনি যদি অ্যারে আকারে আউটপুট দিতে চান সেটা আপনার ইচ্ছা, আপনার আউটপুটগুলো আসলেই হবে। মানে এখানে যদি আমরা দেখি p1 এর ওয়েটিং টাইম দেখাচ্ছে 2, আমরা যদি একটু করি ক্রস চেক, তাহলে দেখি p1 এইখানে দেখেন গ্যাং চার্ট দেওয়াই আছে, p1 জিরোতে অ্যাভেলেবল করছে, তাহলে এখানেও জিরোতে আসছে, তাহলে এই ক্ষেত্রে জিরো, কিন্তু p1 আমি দেখতেছি কি আবার এখানে 4 এ শুরু হয়েছে, আর p1 ওখানে শেষ হয়েছিল কততে? 2 তে শেষ হয়েছিল, তার মানে এখানে p1 এর টোটাল ওয়েটিং টাইমটা কত? 0 প্লাস 4 মাইনাস 2, তার মানে কি 0 প্লাস 2 মানে 2, তার মানে p1 এর ওয়েটিং টাইমটা কত হবে? 2 হবে। এইভাবে কি আপনার ক্রস চেক করেও কিন্তু আপনারা দেখতে পারেন, আপনারা নিজেরা সিমুলেশন করলেন খাতায়, এবং এখানে কি কোডে যখন লেখা থাকবে আউটপুটটা একটা দিবে, তাহলে ক্রস চেক করে আপনারা বুঝতে পারবেন যে আউটপুটটা ঠিক হয়েছে কিনা ভুল। বুঝতে পারছেন জিনিসটা? স্যার আমরা যে পিডিএফ করব সেটা টার্মিনালের স্ক্রিনশট, আর ইনপুটেরটা কি করব স্যার? সি এই ফাইলটা যে কিভাবে ড্রাইভে? ইনপুট সি ফাইল, এই দুইটা ঠিক আছে। কি করবেন? এই যে টার্মিনাল স্ক্রিনশট নেবেন, এইটা একটা, এটা কিসের জন্য? পিডিএফ এর জন্য, তাই না? টার্মিনাল স্ক্রিনশট স্যার। অ্যান্ড তার করেসপন্ডিং কোডটা, তাই না? এই কোড দেন কি স্ক্রিনশট, কোড স্ক্রিনশট, মানে তিনটা ওকে কোড, ওকে তিনটা স্যার, স্ক্রিনশট। সি এটা ফাইলটা হচ্ছে কিভাবে করব? ল্যাব টু যেভাবে করছেন সেটা, ওইটা হচ্ছে পিডিএফ টুকু। দেন কি কি জমা জি দিতে স্যার। বলছি? এই তিনটা সি কোডটা আর এই তিনটা ইনপুট কোড, ইনপুট টেক্সটটা কিভাবে করবেন? এখানে আপনার দেখেন ল্যাব থ্রির মধ্যে আমি করছি এগুলা। তার মানে কি এই তিনটা ইনপুট ফাইল, তিনটা কোড ফাইল, আপনার প্রোগ্রাম ফাইল দিবেন না, প্রোগ্রাম ফাইল কেউ দিবেন না, বারবার বলতেছি। কারণ প্রোগ্রাম ফাইল দিলে আপনার মানে জিপ করতে, মানে আমার আনজিপ করতে ওরা বাগ ভাবে, মানে ভাইরাস ভাববে ওইটাকে, এই প্রোগ্রাম ফাইলটাকে ওরা কিন্তু ভাইরাস ভাবে। সো আপনারা কি কি দিবেন? এই জন্য বারবার বলছি প্রোগ্রাম ফাইল কিন্তু দিবেন না। দিবেন কি এই তিনটা টেক্সট ফাইল, এই তিনটা সি ফাইল কি করবেন? একটা জিপ করে রাখবেন। বুঝতে পারছেন? জিপ কিভাবে করবেন? আপনারা চাইলে এইখানে কি এইখান থেকে গুগল ক্রোমে আপনারা কি ঢুকবেন, ঢুকে আপনারা ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে রাখবেন। এখান থেকে এইখানে ড্রাইভে আপলোড দিবেন। দেন কি আপনার মেইন পিসিতে তো অবশ্যই ওই গুগলের ড্রাইভ আছেই। এই যদি আপনার ভার্সিটি ড্রাইভে আপলোড দেন তাহলে এইখানেও কি ভার্সিটি ড্রাইভ থেকে ওইটা রিট্রিভ করতে পারবেন, তাই না? ডাউনলোড করে নেবেন, দেন এখানে উইন্ডোজে আপনি কি ডিরেক্ট জিপ দিয়ে দেবেন। আপনার এখানেও জিপ হয়, ভার্চুয়াল কোডেও জিপ হয়। সো আপনার যেটা ভার্চুয়াল কোড, বারবার বলতেছি ভার্চুয়াল স্টুডিও না, যাই হোক ভার্চুয়াল বক্স আর কি, ভার্চুয়াল বক্সেও আপনার জিপ হয়। এখানে যেহেতু করছি এই যে এভাবে, এখানে মনে হয় হওয়ার কথা 3টা 4টা 5টা 6টা, এখানে দেখেন আছে কম্প্রেস, দেখছেন? কম্প্রেস অ্যাজ জিপ করলে আপনার কি নামটা তখন কি দিবেন? আমার এখানে নাম যেহেতু আমার যখন ভার্সিটির নাম ছিল, তো আপনারাও কি আপনাদের আইডিটা দিবেন। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে সাবমিট করবেন? এই এইটা তো করবেন, আর
এই জিপটা এই জন্য আমি বলছি যে ডিরেক্ট উইন্ডোতে করবেন, কারণ আপনার কি একটা পিডিএফটাও জমা দিতে হবে। তাহলে এই 6টা ফাইল অ্যান্ড ওই পিডিএফটা, যেটা কি লাইক ল্যাব অ্যাসাইনমেন্ট 2 আমরা যেভাবে করছি সেটার মতো। তাহলে এই টোটাল 7টা ফাইল আমি কি জিপ করে জমা দিবেন আপনি। এখানে কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যে জিপ করবেন, জিপের নাম কি হবে, রিনেম কি হবে, কি কি দিবেন, 3টা ইনপুট ফাইল, 3টা সি ফাইল আর ওই পিডিএফ ভার্সন ফাইলটা, ব্যাস। এই টোটাল 7টা জিনিস দিতে হবে ল্যাব 3 এর জন্য। রেকর্ডিংটা অফ করি।